10 বছর পর কুমিল্লায় তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার সাবেক সেনা সদস্য 3 দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার। তেলের পাম্পে লাইন আগের মতোই, গণপরিবহনের ভাড়া নির্ধারণ কাল শঙ্কায় বাতিল হচ্ছে বহু ক্রয়াদেশ, যাচ্ছে ভারতে উৎকণ্ঠায় পোশাক শিল্প মালিকরা। তীব্র গরমে চাহিদা বাড়লেও বাড়ছে না বিদ্যুতের উৎপাদন। দিনে ঘাটতি 1,500 মেগাওয়াট, গ্রামের অবস্থা দুর্বিষহ, ক্ষতির মুখে কৃষি ব্যবসা। সুশাসন ও উন্নয়নে কাজ করছে সরকার। সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার সহ 11 ব্যক্তি প্রতিষ্ঠানের অর্থ পাচার মামলা অগ্রাধিকারে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন কাল, মূল লড়াই তৃণমূল বিজেপিতে। ভবানীপুরে মমতা শুভেন্দু ক্লাসিক ডার্বির অপেক্ষা। দীর্ঘ 1 দশক পর কুমিল্লার চাঞ্চল্যকর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর আদালতে তোলা হলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে একটি জঙ্গলে পাওয়া যায় কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী সোহাগ জাহান তনুর মরদেহ। দীর্ঘ 1 দশক পর চাঞ্চল্যকর এই হত্যা মামলায় প্রথমবার গ্রেপ্তার করা হলো সাবেক সেনা সদস্যকে। তিনি হলেন সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। বুধবার বিকেলে হাফিজুরকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কেরানীগঞ্জ থেকে হাফিজুরকে গ্রেপ্তার করা হয়। গেল 6 এপ্রিল আলোচিত এ মামলায় সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়। এদিকে তনুর বাবা মা ও ছোট ভাই কুমিল্লার আদালতে উপস্থিত হয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। 11 বছরের মাথা ধরা পড়লো এই একজন আসামি। আমার মেয়ের যেমনি হত্যা করছে, আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারাও তো ফাঁসি চাই। যে কোনো জায়গায় যাই দেশবাসী গেলে আমার জিজ্ঞাসা করে বিচারটা কি হইলো, বিচারটা কি হইলো, আমি কোনো বলতে পারি নাই। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে। দেখা যাক কোর্টে, আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের উপরে আমি শ্রদ্ধাশীল। এ পর্যন্ত মামলার 80টি ধার্য তারিখ পার হয়েছে এবং 4টি সংস্থার 7 তদন্ত কর্মকর্তা মামলাটি পরিচালনা করেছেন। আসিফ খান, ডিবিসি নিউজ। মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক অস্থিরতা এবং ইরানকে ঘিরে মার্কিন ইসরায়েল উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কায় দেশের তেলের পাম্পগুলোতে অস্থিরতা কাটছেই না। রাজধানীর পাম্পগুলোতে স্বস্তি ফেরাতে পাইলট প্রকল্পে অনলাইন ফুয়েল পাস ব্যবস্থা করা হয়েছে, তবে তা যেন স্বস্তি না ফিরিয়ে রূপ নিয়েছে ভোগান্তিতে। এদিকে বুধবার সচিবালয় বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও বৃহস্পতিবার গণপরিবহনের ভাড়া নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী। রাজধানীর বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশন, বাহিরে প্রাইভেট কার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন। বাকিদের মতো দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পেট্রোল পাম্পে প্রবেশ করেন রাইড শেয়ারিং চালক সদরুল ইসলাম। স্মার্টফোন না থাকায় ফুয়েল পাস অ্যাপের জন্য রেজিস্ট্রেশন করতে পারেননি, ফলে মেলেনি তেল। আমার স্মার্টফোন নেই, এই কারণে আমি 4 ঘন্টা অপেক্ষা করে লাইনে আসে আবার তেল পাচ্ছি না, শুধু স্মার্টফোন না থাকার কারণে। সদরুল যখন হতাশায় ফিরছিলেন তখন আরেকজন মোটরসাইকেল চালক নিজের মোবাইল থেকে তার রেজিস্ট্রেশন করে দেন। যাদের স্মার্টফোন নেই তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার আহ্বান জানান গ্রাহকরা। অ্যান্ড্রয়েড ফোন ছাড়া তো এখন দিচ্ছে না ফুয়েল পাস ছাড়া, তো আমার মোবাইল থেকে ওনার একটা রেজিস্ট্রেশন করে দিচ্ছি ফুয়েল পাসের, ওনার একটু উপকার করতেছে। পাম্প কর্তৃপক্ষের উচিত যে সবার যেহেতু ফোন নাই সেক্ষেত্রে তাদের জন্য স্পেশাল বা অপশন একটা রাখা উচিত ছিল। সকাল গড়িয়ে দুপুর হলেও বন্ধ দেখা যায় রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্প, তবে সামনে গাড়ির দীর্ঘ লাইন। চালকরা বলছেন মঙ্গলবার রাত থেকে তাদের এই অপেক্ষা। সারা রাত্র তো ঘুমাইতে পারিনি তেলের জন্য, এখন আবার এই যে দাঁড়াই আছি রোদ্রের ভিতরে, কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নাই। এদিকে তেল পাম্পের আশেপাশে দীর্ঘ লাইনের কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকেও। পার্থ সাহা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে গণপরিবহনে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। রাজধানীতে বেশ কিছু লোকাল বাসে বেশি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। দূরপাল্লার যাত্রায় কোথাও কোথাও 80 টাকা পর্যন্ত বেশি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। পরিবহন মালিক সমিতি বলছে অতিরিক্ত ভাড়া আদায় না করতে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংগঠনটি।
জ্বালানির দাম বাড়ার পর এখনও গণপরিবহনের ভাড়া সমন্বয় করেনি সরকার। এই পরিস্থিতিতে ভাড়া নিয়ে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। রাজধানীর কিছু লোকাল বাসে 5 থেকে 10 টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ যাত্রীদের। উনি আমার টাকাই আমি বলছি আমার 30 টাকা ভাড়া, বলতেছে না 35 টাকা ভাড়া, সেই ক্ষেত্রে উনি আমার টাকাও এখনো দেয়নি। দৈনিক এই যে নিউরোসায়েন্সে যাইতেছি 1 সপ্তাহ বেশি 20 টাকা করে দিয়ে আসছি গেছি, আজকে থেকে 30 টাকা। 5 টাকা কেন বেশি যাচ্ছেন? একজনের কাছে 5 টাকা করে নিলে কতজনের কাছে কত টাকা উঠতেছে। বাড়তি ভাড়া আদায়ে পিছিয়ে নেই দূরপাল্লার বাসও। 50 থেকে 80 টাকা পর্যন্ত বেশি ভাড়া নেয়ার অভিযোগ অনেকের। আগে 550 টাকা করে টিকিট ছিল, এখন 50 টাকা। তেলের মূল্য বৃদ্ধির কারণে টিকিটটার মূল্য বৃদ্ধি হচ্ছে। 400 করে দুইটাতে 800, এখন আপনার 450 করে দুইটাতে আপনার 900, 100 টাকা বেশি। 50 টাকা করে দুইটা সিট 100 টাকা বেশি। প্যাসেঞ্জার কথা আপনি শুনেন, আপনি দর করে বসান, আপনি যাবেন মালিক সমিতিতে, আপনি যাবেন ঢাকা সড়কে, তেলের বিনিময় তেলের দাম বাড়ছে কি জানেন? যেভাবে তেলের দামটা বাড়ছে ঠিক সেইভাবেই ভাড়া বেড়ে গেছে। তেলের দাম বাড়ছে বিধায় তো 50 টাকা বেশি নিচ্ছি। সংকটের ঢেউ পণ্যবাহী পরিবহনেও। মালিকদের দাবি, তেলের দাম বাড়ায় খরচের অর্থই তুলতে পারছে না তারা। গাড়ির মালিক তো তেল পর্যাপ্ত পরিমাণ পাইতেছে না, মাল তো পথে পথে থাকে এবং আপনার ভাড়ের অসুবিধা হয়, মাল তো সঠিক টাইম মতো বুঝতে পারতেছে না। তেলের জন্য আসতে একদিন বাড়তি লাগে, যাইতে একদিন বাড়তি লাগে। আর এই তেলের সমস্যার জন্য গাড়ির ক্রাইসিস পড়ে গেছে। গাড়ির ক্রাইসিস পড়াতে মার্কেট বাইরে গেছে। আমরা এদের সাধারণ গাড়ি একটা দিয়ে চলি, তার মধ্যে তেলের দাম বাড়তি, এখন তো আমাদের প্রায় বাঁচার কোনো উপায় নেই। বাড়তি ভাড়া আদায় না করার নির্দেশনা দেওয়ার কথা জানালো পরিবহন মালিক সমিতি। বিষয়টা আগে থেকে সাবধান ছিলাম, সরকার থেকেও আমাদের সাবধান করা হয়েছে। আমরা বলে দিচ্ছি যে সরকারি সিদ্ধান্ত না হওয়ার আগ পর্যন্ত যা বাস ভাড়া যেখানে বলবৎ আছে, যেভাবে চলমান আছে তাই থাকবে। যদি কেউ নেয় তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, সরকারও ব্যবস্থা নেবে। বিআরটিএ কার্যালয়ে গেলেও এ বিষয়ে কিছু বলতে রাজি হননি সংস্থার চেয়ারম্যান। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। গ্যাস বিদ্যুতের সংকটে ক্রয়াদেশ স্থগিত করছে বিদেশিরা। বাংলাদেশের অর্ডার চলে যাচ্ছে ভারতে। এমন তথ্য দিয়ে এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় নবায়নযোগ্য জ্বালানি সরঞ্জাম আমদানি ও উৎপাদন পর্যায়ে কর ছাড় চেয়েছেন ব্যবসায়ীরা। জানান, উচ্চ মূল্যস্ফীতির চাপে ব্যবসার খরচ বেড়েছে। এই অবস্থায় করমুক্ত আয়সীমা বাড়ানো সহ কর্পোরেট কর হার কমানোর দাবি ব্যবসায়ীদের। জুলাইয়ে প্রবৃদ্ধির পর অর্থবছরে টানা 8 মাসে নেতিবাচক ধারায় দেশের রপ্তানি আয়। এর মধ্যে সদ্য সমাপ্ত মার্চে রপ্তানি কমেছে সবচেয়ে বেশি, যা 18% কাছাকাছি। ধাক্কা লেগেছে তৈরি পোশাক, চামড়া, প্রক্রিয়াজাত কৃষিপণ্য সহ শীর্ষ 5 খাতেই। এই অবস্থায় এনবিআর আয়োজিত প্রাক বাজেট আলোচনায় ক্রয়াদেশ নিয়ে উদ্বেগ জানালেন ব্যবসায়ীরা। এজন্য নবায়নযোগ্য জ্বালানির সরঞ্জাম আমদানি এবং উৎপাদন পর্যায়ে কর ছাড় চান তারা। কাস্টমাররা বাইরের ওরা কিন্তু এখন ভয় পাচ্ছে, ওরা এখন বলা শুরু করে দিয়েছে, তোমার দেশে তো আর 2-3 মাস পরে তো তোমরা ইলেকট্রিসিটি থাকবে না, তোমাকে অর্ডার দিতে এখন আমাদের কিন্তু টপ ম্যানেজমেন্ট থেকে এখন না করা হচ্ছে। ঢাকা চেম্বার জানিয়েছে, উচ্চ মূল্যস্ফীতির কষাঘাতে বেড়েছে ব্যবসার খরচ। এ অবস্থায় করের বোঝা না চাপিয়ে ব্যবসা সহায়ক কর কাঠামো তৈরি সহ করমুক্ত আয়সীমা বাড়ানোর দাবি জানায় ব্যবসায়ীরা। এ সময় রপ্তানি বান্ধব বাজেট প্রণয়নের কথা জানান এনবিআর চেয়ারম্যান। তবে কর্পোরেট কর কমানোর পরিকল্পনা নেই জানিয়ে বলেন, ইচ্ছাকৃত কর ফাঁকি রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। রেভিনিউ অথরিটি কিন্তু আপনার মূলত 2টা কাজ। একটা হচ্ছে যারা কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ার তাদেরকে, যেটা আপনি বললেন যে মানে এমপ্যাথেটিক্যালি দেখা, আবার যারা নন কমপ্লায়েন্ট তাদেরকে খুবই স্ট্রং মেজার নেওয়া। তো এখন একই অফিসার সে যখন প্রচুর নন কমপ্লায়েন্ট ট্যাক্স পেয়ারকে তার ডিল করতে হয় এবং হার্শ মেজার নিতে হয়, তখন তার নেচারের মধ্যে একটা হার্শ রিয়েলিটি চলে আসে। এগুলো আপনাদের বুঝতে হবে। অর্থনীতি সচল রাখতে রাজস্ব বাড়ানোর চাপ থাকলেও কমপ্লায়েন্স করদাতাদের হয়রানি কমানোর প্রতিশ্রুতি দেন এনবিআর চেয়ারম্যান। রিফাত তাসনুভা, ডিবিসি নিউজ, ঢাকা। দুঃসহ গরমে অস্বস্তি আর আতঙ্কের নাম বিদ্যুৎ বিভ্রাট। গরমে বিদ্যুতের চাহিদা বাড়লেও বাড়ছে না উৎপাদন, আর ঘাটতি মোকাবেলায় প্রতিদিন বাড়ছে লোডশেডিং। বিদ্যুৎ বিভাগের দাবি, দৈনিক বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছাড়িয়েছে 16,000 মেগাওয়াট, আর চাহিদার বিপরীতে যোগান 14,000 মেগাওয়াটের কিছু বেশি। তাতে গড়ে ঘাটতি থাকছে 1,500 মেগাওয়াট। যদিও বাস্তবে লোডশেডিংয়ের তীব্রতা অনেক বেশি। সূর্যের প্রচণ্ড উত্তাপ, আকাশ থেকে যেন আগুন ঝরছে। গ্রীষ্মের এই তাপপ্রবাহে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে লোডশেডিং বা বিদ্যুৎ বিভ্রাট। নগরে, বড় শহরে বিদ্যুৎ না থাকার যন্ত্রণা খানিকটা কম হলেও গ্রামে ভোগান্তি চরম পর্যায়ে।
সবচেয়ে বেশি অভিযোগ পল্লী বিদ্যুতের বিরুদ্ধে। কোনো কোনো এলাকায় দিনে 15 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ, আবার কোথাও কোথাও দিনে 4 ঘন্টাও মেলে না সরবরাহ। সারাদিন তো কারেন্ট যায় আসে, সন্ধ্যায় হয় আর মনে করুন যে কারেন্ট জায়গা দিনে 3 ঘন্টা কি 3.5 ঘন্টা থাকে, আত্রও একই অবস্থা। প্রতিদিনই লোডশেডিং, প্রতিদিনই বিদ্যুৎ না থাকার কারণে আমাদের বাচ্চা কাচ্চার লেখাপড়া খুবই ক্ষতি হইতেছে। বিদ্যুৎ বিভাগের অব্যবস্থাপনায় বিপাকে গ্রাহক, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতের উদ্যোক্তাদের রুটি রুজিতে আঘাত হয়ে এসেছে। এখন তো কারেন্ট থাকে না, কাজই করতে পারি না। আমাদের যে বেতনের টাকা ওই হাজিরার টাকাই উঠে না। টাইম দিয়ে দিই, টাইম টু টাইম কাজ ডেলিভারি দিতে পারি না। আবার সন্ধ্যার পর পুলিশে চাপ দেয় দোকান বন্ধ করতে হইব, নয় জরিমানা করবো। বিদ্যুৎ না থাকার কারণে আমার গাড়ি চার্জ হইতেছে না, বাসাত পানির সমস্যা হইতেছে। সংকট শুধু বাসাবাড়ি বা ব্যবসায় নয়, পৌঁছে গেছে ফসলের মাঠেও। ইরির জমি ফেটে চৌচির, বিদ্যুতের অভাবে অলস পড়ে আছে সেচ যন্ত্র। ধান ফুইলা বাড়িতেছে না, ধান থুর মানে গিয়েছে, আমার সমস্যা ক্ষতি। তেলও দিতেছে না যে তেল দা চালাবো। বিশ্লেষকরা বলছেন, খাদ্য নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতির গতি ধরে রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। তাপমাত্রা বাড়ার সাথে সাথে এই চাহিদা সামনের দিনগুলোতে 17,500 মেগাওয়াটও ছাড়িয়ে যেতে পারে। আমাদের এই যে আন্তর্জাতিক বাজারের জীবাশ্ম জ্বালানির উপর মাত্রাতিরিক্ত নির্ভরতা, এটা থেকে গ্র্যাজুয়ালি বের হয়ে আসতে হবে। সেই সাথে আমাদের বিভিন্ন খাতে জ্বালানি দক্ষতা বাড়াতে হবে এবং জ্বালানির অপচয়কে রোধ করতে হবে। এ অবস্থায় দায়িত্বশীলদের কথার ফুল ঝুরি নয়, লোডশেডিংয়ের লাগাম টেনে জীবনযাত্রাকে সহজ করার তাগিদ ভুক্তভোগীদের। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। 6 মাসের হামের টিকা সহ সব ধরনের টিকার মজুদ পর্যাপ্ত আছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি জানান, জেলা হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত লোকবল নিয়োগ সহ চিকিৎসকদের নিরাপত্তায় 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করা হবে। বুধবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। রাজধানী শাহবাগের সুপার স্পেশালাইজড হাসপাতালে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যৌথ সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় চীনের রাষ্ট্রদূত হিয়া ওয়েন বলেন, দুদেশের চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতার জন্য এটা আরও একটি অর্জন। দেশের অন্যান্য বিভাগেও চিকিৎসা সহায়তা বাড়ানোর অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নতুনভাবে নিয়োগ করতে যাচ্ছি। প্রসেস হচ্ছে, আমরা 500 হসপিটালে ইনক্লুডিং অল দ্য উপজেলা, সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ। দুদেশের চিকিৎসার ক্ষেত্রে সহযোগিতার জন্য এটা আরও একটি অর্জন। যৌথভাবে রোগ নির্ণয় ও চিকিৎসা, চিকিৎসকদের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে আমরা একসাথে কাজ করতে পারবো। জাতীয় সংসদে জ্বালানি বিষয়ে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নেতা হিসাবে যে অবশ্যই আমরা বিরোধী দলকে আমন্ত্রণ জানাবো, আমাদের অবস্থান থেকে আমরা বসবো, আমরা আলোচনা করব, আমরা ওনাদের প্রস্তাব দেখব। যদি ওনাদের প্রস্তাবে বাস্তবতার নিরিখে যদি কোনো কিছু থাকে যেটি বাস্তবায়ন করা সম্ভব, অবশ্যই আমরা তা করব। কেন করব না? কারণ আমরা যে অবস্থানেই, যে এই ফ্লোরের যেদিকেই বসি না কেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে এখানে পাঠিয়েছে তাদের স্বার্থ দেখার জন্য। কাজেই বাংলাদেশের মানুষের স্বার্থ, যে আলোচনা করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, যে কাজ করলে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা হবে, ইনশাল্লাহ আমরা অবশ্যই সেই কাজ করব। পরিশেষে মাননীয় স্পিকার, আমি আবারও বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় সকল সদস্যকে আজকের এই আলোচনায় উপস্থাপন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। এই বলেই মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অবিলম্বে ভার্চুয়াল বিচার কাজ প্রত্যাহার না করলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আইনজীবীরা। অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলছেন, বৈশ্বিক পরিস্থিতিতে ভার্চুয়াল কোর্ট সাময়িক, তবে এতে এখনো পর্যন্ত বিচার কাজে কোনো সংকট দেখা যাচ্ছে না। পাশাপাশি আইনজীবীদেরও তেমন কোনো সমস্যা হচ্ছে না বলে জানান অ্যাটর্নি জেনারেল। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতিতে বুধবার ভার্চুয়ালি চলে সুপ্রিম কোর্টের বিচার কাজ। এ সময় নিজ কার্যালয়ে বসেই মামলার শুনানি করেন অ্যাটর্নি জেনারেল। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সপ্তাহে 2 দিন সাময়িক সময়ের জন্য ভার্চুয়াল কোর্ট চলবে জানিয়ে তিনি বলেন, এটি বিচার বিভাগের জন্য ইতিবাচক সিদ্ধান্ত। সুবিধা এবং অসুবিধার ভারসাম্যটা কেমন সেটা লক্ষ্য করতে হবে এবং তার সঙ্গে অবশ্যই
যে আমাদের যে উদ্দেশ্য নিয়ে এটা করা, যদি আসলে আমাদের ন্যাশনাল ইকোনমিতে যদি কোনো কন্ট্রিবিউশন রাখে, যদি কোনো বাড়তি চাপ আমরা না ফেলতে পারি, কিংবা আমরা যদি কোনো চাপ সংবরণ করতে পারি, সেটাকেও তো আমার মনে হয় সবার পজিটিভলি দেখা উচিত। তবে পাল্টা অভিযোগ রয়েছে আইনজীবীদের। এদিন সুপ্রিম কোর্টে ভার্চুয়াল বিচার কাজ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। পরে আইনজীবীরা বলেন, এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করলে বৃহস্পতিবার কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন করবেন তারা। কোনো অভিযোগ অনুযোগ নয়, বাস্তবতার আলোকে আজকের মধ্যেই এই সিদ্ধান্ত প্রত্যাহার না হলে আগামীকাল কালো পতাকা মিছিল সহ লাগাতার আন্দোলন সংগ্রাম ঘোষণা করা হবে। শুনানির সময় আমাদের অনেক রেফারেন্স লাগে, বই লাগে, তথ্যপত্র লাগে। এই শুনানিটা কোনোভাবেই ভার্চুয়ালি করা সম্ভব না। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অনেক মামলা শুনানিকালে নষ্ট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। গত 20 এপ্রিল এক বিজ্ঞপ্তিতে বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। কাল শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার 294 আসনে নির্বাচন। প্রথম দফায় ভোট গ্রহণ হবে 16 জেলার 152টি আসনে। দ্বিতীয় দফার 142 আসনে ভোট হবে 29 এপ্রিল। ফলাফল ঘোষণা করা হবে 4 মে। প্রথম দফার 152 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 1478 প্রার্থী। মনোনয়নপত্র জমা পড়েছিল 1525টি। সবচেয়ে বেশি 15 জন করে প্রার্থী কোচবিহার দক্ষিণ ও ইটাহারার আসনে। এই নির্বাচনে মূল লড়াই হবে তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে রাজ্য পুলিশের পাশাপাশি 2407 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী এরই মধ্যে বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটে কোনো ধরনের হাঙ্গামা, বুথ দখল বা জাল ভোটের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। ঘরের মেয়ে মমতা নাকি বহিরাগত শুভেন্দু? পরিবর্তনের হাওয়ায় পশ্চিমবঙ্গের সব থেকে নজরকাড়া বিধানসভা কেন্দ্র ভবানীপুর কাকে বেছে নেবে, সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। ভবানীপুরের ভোটাররা অনেকেই মমতা শুভেন্দু লড়াইকে তুলনা করছেন ক্লাসিক ডার্বি লড়াইয়ের সঙ্গে। 2021 সালের বিধানসভায় নন্দীগ্রামে শুভেন্দুর মুখোমুখি হয়েছিলেন মমতা। ঘটে অঘটন। নিজের দল তৃণমূল কংগ্রেস রাজ্যে বিপুল জয় পেলেও নন্দীগ্রামে হেরে যান মমতা। এরপর নিজের এলাকা ভবানীপুর থেকে উপনির্বাচনে জিতে মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখেন তিনি। এরপর 5 বছরে ভবানীপুরের আদিগঙ্গা থেকে অনেক জল বয়ে গিয়েছে। এবার 2026 মমতার গড় ভবানীপুরেই মমতাকে হারানোর চ্যালেঞ্জ জানিয়েছেন শুভেন্দু। মমতা শুভেন্দু ডুয়েল 2 দেখছে এখন রাজ্যবাসী। ভোটার বিন্যাসে ভবানীপুরকে বলা হয় মিনি ভারতবর্ষ। মুসলিম ভোট ভবানীপুরে প্রায় 24%। বাকি 76%র মধ্যে আবার শিখ, খ্রিস্টান, হিন্দুদের ভোট। হিন্দুদের মধ্যে আবার মারোয়ারি, গুজরাটিদের ভোট বেশ অনেকটাই। ভবানীপুরের ভোটারদের মন জয় করতে বিজেপির ইশতেহারের বাইরে পৃথক ইশতেহার ঘোষণা করেছে শুভেন্দু। লোকসভা ভোটেও ভবানীপুরে 2টি পৌরসভা ওয়ার্ডে লিড নিয়ে চমক দেখিয়েছে বিজেপি। কিন্তু ভবানীপুরের ভোটারদের মন কার দিকে? জোড়া ফুলে পাল্লা ভারী না পদ্মে? ভবানীপুরে যে আছে উনি থাকবেন, যা কাজ করেছেন, আর চেঞ্জ করতে পারবেন না। এখানে জলেরও সব কিছু ব্যবস্থা আছে, তার মধ্যে আবার মহিলাদেরকে ওই কী বলে লক্ষ্মী ভাণ্ডার, সপ্তসাথী, এসব সবাই হেল্প পায়। অমুসলিম প্রায় 76% ভোটারদের মধ্যে 42% বাংলাভাষী বাঙালি। বাকি 34% অন্য ভাষাভাষী অবাঙালি ভোটার। অবাঙালি এই ভোটারদের মধ্যে বিজেপির প্রভাব অনেকটাই বেশি। বিগত ইলেকশনে যা রিপোর্ট বলছে, সেই রিপোর্ট ভিত্তিতে এবারে আমরা যতক্ষণ কাগজে পড়া হয়েছে গেছি 70-72 এগুলো বিজেপির অনেকটাই স্ট্রং জায়গা। কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু যা প্রচার সব রকমই একই চলছে। নানা ভাষা, নানা মত, নানা পথ। বনেদিয়ানার পাশাপাশি আছে সাধারণ মানুষের সাধারণ জীবনধারা। বৈচিত্র্যের ভবানীপুরে মমতা বনাম শুভেন্দুর বাইনারিতে অন্যান্য দলের প্রার্থিতা কার্যত ফিকে। ভবানীপুরবাসী এখন ঠিক করবে এই দুইজনের মধ্যে কার মুখ হাসবে শেষ হাসি। ডিবিসি নিউজ ডেস্ক। বিনিয়োগ নিয়ে বিতর্কের জেরে নেপালে তরুণদের নেতৃত্বে গঠিত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং পদত্যাগ করেছেন। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন তিনি। জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিতেই তিনি পদ ছেড়েছেন। গুরু আরও বলেন, শেয়ার বাজারে বিনিয়োগ সহ নেপালের জনমনে তার বিরুদ্ধে যে প্রশ্ন উঠেছে তা গুরুত্বের সঙ্গে নিয়েছেন তিনি। জানান, পদের চেয়েও নৈতিকতা বড়, আর জনগণের আস্থার চেয়ে বড় কোনো শক্তি নেই। অর্থ পাচারের অভিযোগে তদন্তের মুখে থাকা নেপালি ব্যবসায়ী দীপক ভট্টের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্কের অভিযোগের ভিত্তিতে সুদান গুরুংকে নিয়ে সম্প্রতি বিতর্ক শুরু হয়। এই বিতর্কের জেরেই শেষ পর্যন্ত পদ ছাড়লেন তিনি।
গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী মুক্ত করা এবং জাহাজ চলাচল স্বাভাবিক করার উপায় খুঁজতে লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছে 30টির বেশি দেশের প্রতিনিধিরা। ফ্রান্স ও যুক্তরাজ্যের উদ্যোগে বুধবার থেকে শুরু হচ্ছে 2 দিনের এই বৈঠক। এদিকে হরমুজ প্রণালীতে অন্তত 3টি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে, এর মধ্যে 2টি জাহাজ জব্দ করেছে আইআরজিসি। উচ্চ পর্যায়ের বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলোর সামরিক পরিকল্পনাবিদ, প্রতিরক্ষামন্ত্রী ও সেনা কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পরিস্থিতি অনুকূলে থাকলে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ ও সুরক্ষিত রাখতে যুক্তরাজ্য ও ফ্রান্সের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক তারা। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের 50টি দেশ হরমুজ ইস্যুতে যুক্তরাজ্য ও ফ্রান্স প্রস্তাবিত আন্তর্জাতিক মিশনের সদস্য হতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে রয়টার্স। অন্যদিকে ওমান উপকূলে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী আরেকটি কন্টেইনার জাহাজও গুলিবর্ষণের শিকার হয়েছে।